হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তোমরা সবাই আমাকে একটু বলো তো, আমাকে দেখা যাচ্ছে কিনা? আর আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা? আমাকে সবাই একটু বলো যে, আমাকে দেখা যাচ্ছে কিনা? এবং আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা? এখন থেকে আমাদের সবগুলা ক্লাস কিন্তু ০.৫ ঘন্টা পিছিয়ে যাবে। শীত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাই না? অলমোস্ট শীতের শেষে আমরা চলে আসছি। সো মাগরিবের আজান যেহেতু ৬ টার দিকে দেয়, আমরা ০.৫ ঘন্টা পরে শুরু করব। ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে আমার ১ম ক্লাস। তাই তো? আমাদের আজকের যেই ক্লাসটা সেটা হচ্ছে সাধারণ গণিত। সাধারণ গণিতের অধ্যায় ২ সেট ও ফাংশন। ইতিমধ্যে তোমাদের ফাহিম ভাইয়া এখানে একটু ভুল আছে। উপরে ১০ম শ্রেণী লিখে ফেলছি ভুলে। এটা ৯ম শ্রেণী। ঠিক আছে? সো তোমাদের ফাহিম ভাইয়া কিন্তু অলরেডি তোমাদের একটা চ্যাপ্টার শেষ করে দিছে। কোনটা? বলো তো? ফাহিম ভাইয়া তোমাদের অলরেডি একটা চ্যাপ্টার শেষ করছে। কোনটা? বাস্তব সংখ্যা। সবাই পড়ছো? আমাকে বলো তো বাস্তব সংখ্যা চ্যাপ্টারে সবকিছু পড়া হইছে? কেমন লাগছে? সব বুঝছো না? সবাই সব বুঝছো তো? আমাকে বলো। সবাই কি সব বুঝতে পারছো? আচ্ছা। তোমরা বাস্তব সংখ্যার ক্লাস করেই কি সব অঙ্ক পারতেছো না আমাকে বলো তো? জাস্ট ক্লাস। ক্লাস আর ক্লাসের স্লাইড। আমাকে বলো তো ক্লাস প্লাস ক্লাসের যেই স্লাইডটা এই ২ টা দেখেই তোমাদের বইয়ের অলমোস্ট সব অঙ্ক পারতেছো না? পারতেছো তো? আচ্ছা, তোমাদের জন্য আরো একটা জিনিস আছে। সেটা হচ্ছে তোমরা সবাই তোমাদের অ্যাপে বা ওয়েবসাইটে গেলে এই নোট সেগমেন্টটায় দেখো ভিডিও তার পাশে নোট। এখানটায় যদি দাও তাহলে খেয়াল করবে একটু নিচে। দেখো একটু নিচে জেনারেল ম্যাথ বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটা আমাদের পড়ানো শেষ। আমি তোমাদেরকে একটা নোট দিয়ে দিছি। এখন এই নোটটা কি? ক্লিক করো। দেখো বাস্তব সংখ্যার উপরে নোট। তার মানে হচ্ছে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটায় যা কিছু আছে সবকিছু এই নোটটায় আছে। প্রথমে দেখো বাস্তব সংখ্যার আমাদের টাইপ 1 তুমি দেখতে পারতেছো? টাইপ 1 বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। সুন্দর করে একদম সবকিছু দেওয়া আছে। তারপর এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো তোমাদের দেখানো হয়েছে। তারপর টাইপ 2। টাইপ 2 টা কি? একটু পড়ো তো সবাই। কি লেখা আছে? সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ বা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এখানে সুন্দর করে পুরো প্রসেসটা দেওয়া আছে। তাই না? তারপর কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেওয়া আছে তো? বলো। এক্সাম্পল দেওয়া আছে। তাই না? কিছু এক্সাম্পল অঙ্ক দেওয়া আছে। তারপর দেখো অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে। তো টাইপ 1 গেল। তারপর টাইপ 2। টাইপ 2 ও চলে গেছে। টাইপ 3 আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এটাও তো একটা টাইপ ছিল। সো এখানে এই টাইপের অঙ্কগুলা কিভাবে সমাধান করতে হয় সেটা দেওয়া আছে। তারপর তোমাকে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। কোন শর্টকাট থাকলে এই শর্টকাটও দেওয়া আছে। খেয়াল করছো? যে সুন্দর করে শর্টকাট যেটা তুমি এমসিকিউ তে করতে পারবা। এই শর্টকাটটাও দেওয়া আছে। বুঝতে পারলা? এভাবে প্রত্যেকটা টাইপ তোমাদের কভার করা হইছে। সুন্দর করে ফার্স্টে থিওরিটা, কনসেপ্টটা কিভাবে তুমি অঙ্ক গড়া করবা সেগুলা বোঝানো হইছে। তারপর অনেকগুলা কি এক্সাম্পল দেখানো হইছে। ঠিক আছে? তারপর তারপর সব গেল, গেল, গেল। তুমি যখন এতটুকু আসবা তার মানে এই চ্যাপ্টারটা তোমার শেষ। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা ছোটবেলায় কি কি কিনতা? বই তো সরকার থেকে দিত, বিনামূল্যে দিত। বইয়ের পাশাপাশি গাইড বই কিনতা একটা, তাই না? গাইড বই থেকে কি দেখতা? সলিউশন। সলিউশন দেখতা, তাই না? এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অঙ্ক আমরা সলিউশন সহ দিয়ে দিছি। তার মানে এটা থাকলে কি আর গাইড বুক কেনা দরকার আছে? আমাকে বলো তো, দরকার আছে? না। আচ্ছা, তোমরা দেখবা তোমাদের বড় ভাই আপুরা পরীক্ষার আগে এইচএসসি এসএসসি পরীক্ষার আগে টেস্ট পেপার বলে একটা জিনিস কিনে। টেস্ট পেপার। টেস্ট পেপার বলে একটা জিনিস কিনে। সেখানে থাকে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আর কিছু নামি দামি কলেজের কোয়েশ্চেন। দেখো
এতটুকু হইলো, আমরা সবগুলা টাইপ দেখে ফেলছি। এবার এখানে আমাদের কি বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ গুলা, তারপর সিকিউ গুলা, এই যে বোর্ড পরীক্ষায় যেই কোশ্চেন গুলো আসছে, এসএসসি পরীক্ষায় যেই কোশ্চেন গুলো আছে, সবকিছুই কি এখানে দেওয়া। বুঝতে পারছো? এরপর বোর্ডের এমসিকিউ। তার মানে এই বইটাতে কি কি আছে? তোমাদের বইয়ে যা আছে সবকিছু আছে, গাইডে যা আছে ওগুলোও আছে, টেস্ট পেপারে যা আছে ওগুলোও আছে। তার মানে এটা কি একটা পূর্ণাঙ্গ সলিউশন সবকিছুর। ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা সবাই কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবা, তোমাদের জাস্ট নোট সেগমেন্টে গেলেই হবে। আর যেহেতু এটা আমাদের প্রথমবার করা হচ্ছে, তো কিছু ভুল টুল থাকতেই পারে, ধরো টাইপিং মিস্টেক বা কিছু একটা ভুল। তোমরা যদি ভুল পাও তাহলে যেটা করবা, একদম শুরুতে প্রথম পেজেই তোমাদেরকে একটা জিনিস লেখা আছে যে কোনো কিছু ভুল পাইলে তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা জানার সাথে সাথে সেটা চেঞ্জ করে সঠিকটা আপলোড করে দেব। ঠিক আছে ভাই, একটা বুক বানাইতেন, বই বানাবো। হ্যাঁ, এইবার হয়তো সম্ভব হবে না, প্রথমবার হিসেবে এইবার হয়তো সম্ভব হবে না, কারণ আমরা জাস্ট এই পিডিএফ গুলা বানাচ্ছি, এরপর এগুলো হয়তো প্রিন্টে পাঠাতে হবে, অনেক কিছু করা লাগবে। সো এইবার আসলে সম্ভব হচ্ছে না, সামনের বার থেকে আমরা হয়তো। ঠিক আছে, ওকে, তাহলে বুঝছো তো? তোমরা কিন্তু প্রত্যেক চ্যাপ্টারেরই পাবা, প্রত্যেক চ্যাপ্টারেরই পাবা। আচ্ছা, তো এটা তো জেনারেল ম্যাথসের বাস্তব সংখ্যা গেল, আর তো দেখি কি আছে, কেমিস্ট্রির রসায়নের ধারণা, বায়োলজির জীবন পাঠ, এই কয়টাও অ্যাড করা হয়েছে, আর ফিজিক্সের গতি এটাও অ্যাড করা হয়েছে। আচ্ছা, হায়ার ম্যাথসের সেট অফ ফাংশন এটাও অ্যাড করা হয়েছে। তোমরা কি হায়ার ম্যাথসের সেট অফ ফাংশন করছো? আমাকে বলো, ডাউনলোড করবা কিভাবে? এটা শুধু অ্যাপে ডাউনলোড করতে পারবা আপাতত। হ্যাঁ, ডাউনলোড বলে একটা অপশন আছে, অ্যাপে ডাউনলোড করে তুমি ইন্টারনেট ছাড়াই দেখতে পারবা। আমি আমাদের টেক টিমকে বলে দিব না, যাতে করে তোমরা ফোনেও পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারো, যাতে করে পরে প্রিন্ট করা যায়। হ্যাঁ, আমি ওটা বলে দিব। ঠিক আছে, সেট অফ ফাংশন শেষ হয় নাই না? দেখো এটার লেকচার শিটও চলে আসছে। তুমি যদি হায়ার ম্যাথসের সেট অফ ফাংশন পড়ো, তাহলে জেনারেল ম্যাথসের সেট অফ ফাংশন তো আরো সহজ, অলমোস্ট সবকিছু পড়েই ফেলছো। দেখো হায়ার ম্যাথসের সেট অফ ফাংশন, এটার লেকচার শিটটা আমি তোমাদের একটু দেখাই, যদিও নবম শ্রেণী লেখা আছে, এটা তোমাদের ক্লাস 9, 10 দুই জায়গায় লাগবে। দেখো এখানেও কি সেটের প্রাথমিক ধারণা, তারপর সুন্দর করে সবগুলা চিহ্ন। কে কে পড়ছো? আমি একটা না, তোমরা কে কে এই লেকচার নোটটা পড়ছো? একটু কমেন্টে ওয়াই লিখবা, আর না পড়লে এন লিখবা। পড়ছো না? আচ্ছা, ঠিক আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস শেষ হওয়ার আগেই এই নোটগুলা দিয়ে দিব। আমাদের ক্লাসগুলা করার পর তুমি যদি এগুলা পড়ো, সবকিছুই বুঝতে পারবে না, পুরা 100% একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো যারা পড়ো নাই পড়তে পারো, স্পেশালি বাস্তব সংখ্যা আর সেট অফ ফাংশন। ঠিক আছে, তো আমরা এবার পড়ায় ফেরত আসি। হ্যাঁ, আচ্ছা, পড়ায় যাব, প্রথম ক্লাস তো, প্রথম ক্লাসে একটু গল্প না করলে কি হয়? আচ্ছা, লাইভ ক্লাস করার নিয়ম তোমাদের কি কেউ বলছে লাইভ ক্লাস কিভাবে করতে হয়? লাইভ ক্লাস করার নিয়মটা কি? আমি আজকে বলি যে লাইভ ক্লাস কিভাবে করবা, কিভাবে করলে তুমি সবচেয়ে বেশি আউটপুট পাবা। হ্যাঁ, সো লাইভ ক্লাস করার প্রথম নিয়ম হচ্ছে দেখো সেট অফ ফাংশন, এই ফাংশনের এই চ্যাপ্টারের উপর কি একটা ক্লাস হবে না? তো এই চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হবে? 8-10টা ক্লাস হবে। এখন তোমাকে কিন্তু সিরিয়ালি করতে হবে, প্রথমে 1 নাম্বার, পরে 2 নাম্বার, পরে 3 নাম্বার, এভাবে। তুমি যদি প্রথমটা না করে 2 নাম্বারটা করতে যাও, তাহলে কিন্তু বুঝবা না। ঠিক আছে, সেম ভাবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কোন একটা ক্লাস করার আগে, এর আগে ওই চ্যাপ্টারের কোনো ক্লাস থাকলে সেগুলো মাস্ট করে আসতে হবে। এখন তুমি যদি লাইভে না করতে পারো, রেকর্ডেড করে নিতে হবে। ঠিক আছে, এটা গেল প্রথম নিয়ম, এটা তো সবাই জানো। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যখন একটা ক্লাস করবা, ক্লাসগুলো কতক্ষণ হয়? 1.5 ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ক্লাস। তো ধরো এইটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে আমাদের 1.5 ঘন্টার একটা ক্লাস। ঠিক আছে, কতক্ষণের ক্লাস? 1.5 ঘন্টার ক্লাস।
এইবার এই 1.5 ঘন্টার ক্লাসের আগে 10 বা 15 মিনিট তোমাকে একটা কাজ করতে হবে। এটা হচ্ছে 1.5 ঘন্টা সময়, এর আগে 10 থেকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট একটা কাজ করতে হবে। কি কাজ? এই ক্লাসের আগে যেই ক্লাসটা হইছে সেই ক্লাসটা রিভিউ করে আসতে হবে। কেমনে রিভিউ করবা? তুমি নোট করছো খাতায়, কিংবা আমরা তো স্লাইডটাও দিয়ে দিব, এই দুইটা যে কোনো একটা রিভিউ করে আসতে হবে। ঠিক আছে? আজকে তো প্রথম ক্লাস, সো আজকে রিভিউ করার দরকার নেই। নেক্সট ক্লাস 2 নাম্বার ক্লাসে যখন আমরা করব, 2 নাম্বার ক্লাস শুরু হওয়ার 10 থেকে 15 মিনিট আগে তুমি বই খাতা নিয়ে একটু স্টাডি করবা যে ভাই আগের ক্লাসে কি পড়াইছে। মানে আগের ক্লাসের জিনিসপত্রগুলো পরের ক্লাসে লাগে, এটা মাস্ট। হ্যাঁ, 2 নাম্বার রুল গেল। ক্লাসের আগের 10 থেকে 15 মিনিট কি করা লাগবে? শুধু ম্যাথস না, এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, ক্লাস শুরুর আগের কিছু নিয়ম গেল, এবার ক্লাস শেষের পরেও একটা নিয়ম আছে। ক্লাস শেষ হওয়ার পর 10 থেকে 15 মিনিট একটা নিয়ম আছে। কি নিয়ম? আজকের ক্লাসে যা যা পড়াইছি সবকিছু এই 10 থেকে 15 মিনিটে রিভিউ করবা। ঠিক আছে? আজকের ক্লাসে যা যা পড়াইছি সবকিছু কি এই 10 থেকে 15 মিনিটে রিভিউ করবা। তাইলে কি হবে? এখন আমি যখন পড়াবো তখন ব্যাপারটা অনেকটা তোমাদের মাথায় কাঁচামাটির মতো থাকে। কাঁচামাটি অনেক নরম না? কাঁচামাটির পুতুল বা ব্যাংক বানায় না? কাঁচা ইট, ইটের মতো থাকে। তুমি যখন 10 থেকে 15 মিনিট নিজে রিভিউ করবা, তখন সেটা পোড়া মাটির জিনিসপত্র তৈরি হয়, অনেক শক্ত হয়ে তোমার মাথায় কি মজবুত হয়ে থাকে আর কি। পরে তুমি ভুলবা না এই ব্যাপারটা। সো এই 3টা কাজ যদি করো, 10 থেকে 15 মিনিট রিভিউ, 1.5 ঘন্টার ক্লাস মনোযোগ দিয়ে, পরের 10 থেকে 15 মিনিট আবার রিভিউ, তাহলে তোমার ক্লাসের বাইরে আর কিচ্ছু লাগবে না। ম্যাথসের ক্ষেত্রে আমি এটা গ্যারান্টি দিচ্ছি, ক্লাসের বাইরে আর কিচ্ছু লাগবে না। তুমি যদি স্কুলেও গিয়ে না পড়ো কোনো অসুবিধা নেই, এটাই ইনাফ। কিন্তু আমি কখনোই এটা সাজেস্ট করবো না যে তুমি স্কুলে গিয়ে পড়াশোনা না করো। ঠিক আছে? ওকে, লাইভ ক্লাসের নিয়ম বুঝছি, আমাকে বলো। স্লাইড কই পাবা? অ্যাপে পাবা? বলো। লাইভ ক্লাসের নিয়ম বুঝছি, সবাই ফলো করবা তো? সবাই ফলো করবা নেক্সট দিন থেকে? ওকে, শুরু করতেছি। তো আমাদের প্রথম যেই জিনিসটা, সেট। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 2টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে সেট, পরের পার্ট হচ্ছে ফাংশন। হ্যাঁ, সো এই ফাংশন পার্টটা তোমাদের কলেজেও কাজে লাগবে, তো আমরা ফার্স্টে সেট মানে কি, সেটের সংজ্ঞা কি? হায়ার ম্যাথসে পড়ছো? বলো তো সেটের সংজ্ঞা কি? কয়েকটা সুনির্দিষ্ট বস্তুর একটা সংগঠন, এটাই সেট। হ্যাঁ, কয়েকটা বস্তুর একটা নির্দিষ্ট সংগঠন, একটা স্ট্রাকচার, এটাই সেট। তোমরা ডিনার সেটের নাম শুনছো না? বলো তো, ডিনার সেট। এখানে কি থাকে? একটা ডিনার সেটে কি কি থাকে? প্লেট থাকে, চায়ের কাপ থাকে, ছোট ছোট পিরিচ থাকে, মগ থাকে, তাই না? ওই সবগুলার একটা স্ট্রাকচার, একটা সংগঠন, সেটাই কি সেট না? তার মানে সেট মানে কি? কয়েকটা জিনিসের একটা সুনির্দিষ্ট সংগঠনই কি সেট। সহজ ব্যাপার। তো সেট কি কি হতে পারে? যে কোনো কিছুর জিনিসগুলা একটু সুনির্দিষ্ট হওয়া লাগবে। বুঝছো? জিনিসগুলা একটু সুনির্দিষ্ট হওয়া লাগবে। আমি যদি তোমাকে বলি বাংলাদেশের কয়টা বিভাগ? বাংলাদেশের কয়টা বিভাগ? 9টা না 8টা? বাংলাদেশের 8টা বিভাগ। 8টা বিভাগের নাম একটু লিখে ফেলি তো। বাংলাদেশের 8টা বিভাগ, আমরা একটু নামগুলা লিখে ফেলি। ঢাকা, তারপর চিটাগং, তারপর বলো তো খুলনা, তারপর রংপুর, তারপর কোনটা বলো? বরিশাল, তারপর ময়মনসিং, আর কোনটা বাদ দিছি? সিলেট,
কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর একটা বাদ। কোনটা বাদ বলো তো? ও, রাজশাহী। দেখছো, আমি গতকালকে রাজশাহী থেকে আসছি, রাজশাহীর কথাই ভুলে গেছি, সর্বনাশ। আর হচ্ছে রাজশাহী, আর হচ্ছে কে? রাজশাহী। এই কয়টা হচ্ছে বাংলাদেশের 8টা বিভাগ। এখন আমি যদি তোমাকে বলি বাংলাদেশের 8টা বিভাগের যেই সেট, সেটা তুমি আমাকে লিখে দেখাও। বাংলাদেশের 8টা বিভাগের সেট লিখে দেখাও। আচ্ছা, তোমাকে যদি ডিনার সেট বলে, ওই ডিনার সেটের উপাদান কারা কারা? প্লেট, পিরিচ, চায়ের কাপ, ছোট বাটি, এগুলাই তো। তাহলে বাংলাদেশের 8টা বিভাগের যেই সেট, তার উপাদানগুলা কি কি হবে? এই 8টাই তো, তাই তো? দেখো, এই উপাদানগুলাকে আমি কমা দিয়ে আলাদা করে লিখছি। এই উপাদানগুলাকে আমি কি কমা দিয়ে আলাদা করে লিখছি, তাই না? এটা কমা এটা, কমা এটা, এরকম। কয়টা? 8টা। ঠিক আছে? এখন এই 8টা জিনিসের সেট প্রকাশ করা হয় কিভাবে? জাস্ট দুই পাশে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিবা। তাহলে যেই জিনিসটা হইলো সেটা একটা সেট, সেটা একটা সেট। ঠিক আছে? ওই সেটের উপাদান কারা কারা? সেটের মধ্যে কমা দিয়ে যাদেরকে আলাদা করে দেওয়া আছে, ওরাই কি এই সেটের উপাদান, ওরাই কি এই সেটের উপাদান। বুঝছো? তাহলে সেট প্রকাশের উপায় আমরা দেখে ফেললাম। এই সেটটার নাম দিয়ে দেই আমরা ডি, এই সেটটার নাম দিয়ে দেই আমরা ডি। ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি ইংরেজি বর্ণমালার প্রথম 3টা অক্ষরের সেট দেখাও, আমাকে বলো। এগুলো আগে পড়ছো, এই জন্যই রিক্যাপ করতেছি। আমি তোমাকে বললাম ইংরেজি বর্ণমালার প্রথম 3টা অক্ষরের সেট কি হবে? উপাদান কারা কারা? এ, বি, সি। এগুলো কি হবে? কমা দিয়ে আলাদা করে লেখা হবে। তারপর এটা ধরো আমরা দিয়ে দিলাম সেটের একটা নাম। স্মল এ তোমরা ক্যাপিটাল এ দিয়ে লিখছো। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি যদি বলি প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার সেট, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার সেট, ওই সেটটা দেখতে কেমন হবে? প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমাকে বলো ওই সেটের উপাদান কারা কারা হবে? উপাদান হবে 1 2 3 4 5। এদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি আলাদা করে লিখবা। এই সেটের যে কোনো একটা নাম দিতে পারো, ধরো বি সেট, ধরো বি সেট। তাহলে সেটের প্রকাশটা আমরা বুঝছি। সেটের প্রকাশ কিভাবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় এটা একটা সেট। এটার মধ্যে এর উপাদানগুলা তুমি কমা দিয়ে আলাদা করে লিখবা, কমা দিয়ে আলাদা করে লিখবা। ঠিক আছে? আচ্ছা, এবার এবার আমাকে বলো তো স্মল এ, এ সেটের কি একটা উপাদান? স্মল এ, এ সেটের কি একটা উপাদান? হ্যাঁ, হ্যাঁ। তার মানে স্মল এ, এই যে স্মল এ, এইটা এ সেটের মধ্যে একটা উপাদান। আমরা এটা যেভাবে লিখি ম্যাথমেটিক্স এর ভাষায়, সেটা হচ্ছে এ বিলংস টু এ। বিলংস টু, এই চিহ্নটার মানে হচ্ছে বিলংস টু। খেয়াল করছো? বিলংস টু, বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। এই স্মল এ এই সেটের অন্তর্ভুক্ত। বোঝা গেল? আচ্ছা, আমাকে বলো তো 1 এই সেটের অন্তর্ভুক্ত? 1 এই সেটের অন্তর্ভুক্ত? না, না। তাহলে আমরা ওটা যেভাবে লিখবো 1, সে কি এ সেটের অন্তর্ভুক্ত? না। যদি অন্তর্ভুক্ত হইতো তাহলে আমরা লিখতাম বিলংস টু। যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে কি লিখবো? ডাজন্ট বিলং টু। ওটা এভাবে দেখা হয়, এই যে এই চিহ্নটা দিয়ে তারপর কেটে দেওয়া হয়, তারপর কেটে দেওয়া হয়। এটা মানে হচ্ছে বিলংস টু, এটা মানে হচ্ছে বিলংস টু। আর এই চিহ্নটার মানে ডাজ নট, ডাজন্ট বিলং টু। এখানে কিন্তু আবার এস দিও না, তাহলে ইংরেজি গ্রামারে কিন্তু মিলবে না। ঠিক আছে? এটা মানে হচ্ছে অন্তর্ভুক্ত, এটা মানে হচ্ছে অন্তর্ভুক্ত না। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে বলো এই সেটের উপাদান কয়টা? ডি সেটের উপাদান কয়টা? বিলংস টু বা এলিমেন্ট অফ ও বলতে পারো। হ্যাঁ, এটা এলিমেন্ট অফ ও বলা যায়। এই সেটের উপাদান কয়টা? 8টা। 8টা। কোন সেটের উপাদান কয়টা সেটা প্রকাশ করার জন্য আমরা যেটা লিখি সেটা হচ্ছে এন অফ ওই সেট।
এটা মানে হচ্ছে ডি সেটের উপাদান সংখ্যা কয়টা? ডি সেটের উপাদান সংখ্যা কয়টা? 8টা। কয়টা? 8টা। আচ্ছা, এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে আমরা লিখতে পারবো না n অফ এ কত হবে বলো তো? আমি যদি n অফ এ লিখি, এটা বোঝায় এ সেটের উপাদান সংখ্যা কয়টা? কয়টা? 3টা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আর দুইটা মজার জিনিস। প্রথমত, সেটের মধ্যে ক্রম ম্যাটার করে না। সেটের মধ্যে ক্রম ম্যাটার করে না। তার মানে কি? কে আগে কে পরে ডাজন্ট ম্যাটার। কে আগে কে পরে ডাজন্ট ম্যাটার। আমি একটা সেট লিখলাম 1 2 3, আমি আরেকটা সেটে লিখলাম 3 1 2। এই দুইটা সেট একই, উপাদানগুলা সেম হইলেই হইছে, কে আগে কে পরে সেটা ডাজন্ট ম্যাটার। বুঝছো? 1 2 3 লিখছি, 3 1 2 লিখছি, এই দুইটা পুরাপুরি সেম, এইটা যা এটা তাই, উপাদানগুলা সমান হইলেই হয়, কে আগে কে পরে ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার হইছে? আচ্ছা, স্লাইড কই পাবা? স্লাইড কই পাবা দেখাচ্ছি। দেখো, তোমাদের যাদের যা সমস্যা, তুমি ইয়েতে চলে যাবা, তোমাদের অ্যাপে চলে যাবা বা ওয়েবসাইটে চলে যাবা। হ্যাঁ, যাওয়ার পর একদম প্রথমে একটা ভিডিও আছে, এই যে ক্লাস কুইজ নোট রুটিন কোথায় পাবো, এইটা দেখে নিবা। এটা দেখে নিলেই হবে, এইটা দেখে নিলেই হবে। ঠিক আছে ভাইয়া, নোট কি আমাদের প্রিন্ট করে আপনার পাঠাবো? না, এটা আমরা পাঠাচ্ছি না, এবছর আমরা এটা পাঠাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? ক্রমটা ম্যাটার করে না, কে আগে কে পরে ম্যাটার করে না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ, একটা সেটের মধ্যে কোনো একটা উপাদান যতবারই থাকুক সেটা একবারই কাউন্ট হবে। ধরো আমি একটা সেটে লিখলাম 1 2 2 2 3, দেখো 2 কয়বার আছে? 2 কয়বার আছে? 3 বার আছে। 2 তো অনেকবার আছে, এতগুলা 2 আসলে ম্যাটার করে না, এটা আসলে একটা 2ই বোঝায়। এইটা যেই জিনিস বোঝায় 1 2 3, এইটা একই জিনিস বোঝায়। বোঝা গেল? এটা যেই জিনিস বোঝায় এটা একই জিনিস বোঝায়। সো সেটের মধ্যে কোনো উপাদান যদি বারে বারে রিপিট করে, ওটার কোনো মূল্য নাই, ওইটা আসলে একবারই আছে, ওইটা আসলে একবারই আছে। বোঝা গেল? তো সেটের বেসিক জিনিসপত্র আমরা বুঝে গেলাম, সেটের বেসিক জিনিসপত্র আমরা বুঝে গেলাম। এইবার সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে। সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে। প্রথমটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি, আর দ্বিতীয়টাকে বলা হয় তালিকা পদ্ধতি। প্রথমটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি, আর দ্বিতীয়টাকে বলা হয় কি? তালিকা পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু একই কমেন্ট যারা বারে বারে করতেছো, আমি কিন্তু ব্যান করে দিতে পারবো তোমাদের, জানো? তাহলে আর কমেন্ট করতে পারবা না। ক্লাস দেখতে পারবা, সবকিছু করতে পারবা, কিন্তু কমেন্ট করতে পারবা না। সো কেউ যদি এরকম ইয়ে করতে না চাও, তাহলে কি? ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। ব্যাপারটা কি? তালিকা পদ্ধতি, তালিকা নাম শুনে কি মনে হচ্ছে? একটা তালিকা করে দিবা, একটা তালিকা করে দিবা, তাই না? তাই তো। আচ্ছা, আমি যদি বলতাম বাংলাদেশের 8টা বিভাগের নাম তুমি আমাকে সেট দিয়ে দেখাও, বাংলাদেশের 8টা বিভাগের যেই সেটটা সেটা তুমি আমাকে লিখে দেখাও, তাহলে তালিকা পদ্ধতিতে সেটা কি হবে? তালিকা পদ্ধতিতে কি করবা? সেই সেটটার উপাদানগুলো তুমি তালিকা করে দিবা। ঠিক আছে? তো তালিকা করে দাও, তালিকা করে দিলে কি? ঢাকা, চিটাগাং, তারপর ধরো রাজশাহী, এভাবে করে 8টা জিনিস তোমাকে লিখে দিতে হবে। এটা কি? আমাদের তালিকা পদ্ধতি। ঠিক আছে? এভাবে 8টা উপাদান কি লিখে দিতে হবে। দেখছো, তুমি প্রত্যেকটা উপাদান কি তালিকা করে দিয়ে দিছো না, একটা তালিকা দিয়ে দিছো,
এটাকেই কি বলা হয়? তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। এখন এই তালিকা পদ্ধতির অসুবিধাটা কোথায়? ধরো আমি যদি তোমাকে বলি বাস্তব সংখ্যার সেটটা আমাকে লিখে দেখাও। হ্যাঁ, বাস্তব সংখ্যার সেটটা লিখে দেখাও বা স্বাভাবিক সংখ্যার সেটটা লিখে দেখাও। তুমি কি পারবা? তুমি কি পারবা? এই তালিকা পদ্ধতিতে স্বাভাবিক সংখ্যা কয়টা? কোটি কোটি, অসীম। তুমি জায়গা নেওয়াইতে পারবা? ওদের তালিকা করতে পারবা না। তাহলে এখানে তালিকা পদ্ধতিতে আমি পারতেছি না। তাই তো? আমি যদি তোমার বাসায় কয়জন মানুষ থাকে, হ্যাঁ, তোমার বাসায় যে মানুষগুলা থাকে তাদের একটা সেট বানাইতে বলি, তুমি ওইটার তালিকা খুব সহজে করতে পারবা। আমি যদি তোমাকে পুরা বাংলাদেশের সব মানুষের সেট ওইটার তালিকা পদ্ধতি করতে বলি, তুমি পারবা? পারবা না তো, জায়গা নিবে না। সো আমাদের সেট গঠনের আরেকটা পদ্ধতি লাগবে। সেটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি ব্যাপারটা কি? সেট গঠন পদ্ধতিটা হচ্ছে তুমি এর উপাদানগুলা বৈশিষ্ট্য কেমন সেটা বলে দিবা, তাইলেই হবে। ওই সেটের উপাদানগুলার বৈশিষ্ট্যটা কেমন সেটা বলে দিবা। ধরো এই একই সেট, বাংলাদেশের যে বিভাগগুলা, সেই বিভাগের সেটগুলা, সেই বিভাগের যেই সেট, সেটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক আছে, তালিকা পদ্ধতি দেখে ফেলছি। এখন আমাকে যেটা করতে হবে, বাংলাদেশের যেই বিভাগগুলো আছে তার সেটটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমি কি করব? জাস্ট এই সেটের উপাদানগুলোর বৈশিষ্ট্যটা বলে দিব, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এই সেটের উপাদানগুলোর বৈশিষ্ট্যটা বলে দিব। এটা কেমনে বলবো? বলবো এই সেটের উপাদান হচ্ছে এক্স, এই সেটের উপাদান হচ্ছে এক্স। এখন এক্স এর বৈশিষ্ট্য কেমন? such that, এটার মানে হচ্ছে such that, বুঝছো? এই জিনিসটার মানে হচ্ছে such that, এই জিনিসটার মানে হচ্ছে such that, এমন যেন, এমন যেন, এমন যেন বাংলা করলে হয়। এই সেটের উপাদানগুলো এক্স, এক্স এমন যেন, যেন এক্স হচ্ছে বাংলাদেশের বিভাগ। তাহলে আমি কি করলাম? এই সেটের উপাদানগুলোর বৈশিষ্ট্য বলে দিছি, তাই না? আমি যদি এই জিনিসটা লিখি তাহলে তুমি কি বুঝবা? এই সেটটা হচ্ছে এমন একটা সেট যার উপাদানগুলো এক্স, যার উপাদান হচ্ছে এক্স, এমন যেন, এক্স এমন যেন এক্স হচ্ছে বাংলাদেশের বিভাগ। তাহলে এই সেটে কি এই জিনিসটাই বুঝাইতেছে না? আমাকে বলো তো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পদ্ধতি দেখে ফেললাম। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা কি? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে আমরা ওই সেটের যে উপাদানগুলা তাদের বৈশিষ্ট্যটা লিখে দিই, আর কিচ্ছু লিখি না, আর কিচ্ছু লিখি না। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পলে যাব। তার আগে তোমাদের খুবই পপুলার কিছু সেট আছে, খুবই পপুলার কিছু সেট আছে যেগুলা তোমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ে আসছো, যেগুলা তোমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ে আসছো। আমাকে একটু বলবা বাস্তব সংখ্যার সেট এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বাস্তব সংখ্যার সেট এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে না? একটু বোল্ড করে দেওয়া হয় এভাবে, আর, তাই না? এটা কি? বাস্তব সংখ্যার সেট, তাই তো? তাই না, তাই না? কি বোঝায়? রিয়েল নাম্বারস। বাস্তব সংখ্যার যেই সেট সেটাই কি আমাদের আর। আচ্ছা, পূর্ণ সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? জেড। জেড কি? আমাকে বলো। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংলিশ কি? হ্যাঁ, ভুলে গেছি। পূর্ণ সংখ্যার ইংলিশ কি? তুমি আমাকে বলো না? আমাদের কমেন্ট যে আসতেছে ইন্টিজার, এই তো ইন্টিজার নাম্বারস। ইন্টিজার নাম্বারস। আচ্ছা, তারপর হচ্ছে মূলদ সংখ্যা। তারপর হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেটকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। মূলদ সংখ্যার সেটকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, তাই না? কি দিয়ে প্রকাশ করা হয়? আমাকে বলো। মূলদ সংখ্যা কিউ, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যার ইংলিশ কি? রেশনাল নাম্বারস। আচ্ছা, তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? এন। এন,
ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস, তাই তো? এগুলা খুবই পপুলার সেট, এগুলা খুবই পপুলার সেট, মনে রাখবা, মনে রাখবা। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা সেট লেখো, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার সেট লেখো, তাহলে তুমি কি করবা? ওই সেটটার আমরা নাম দেই এ। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার সেট। তুমি খুব সুন্দর করে আমাকে একটা তালিকা করে দিছো, ভেরি নাইস। তাহলে এটা কি হলো? তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। এখন এটার সেট গঠন পদ্ধতি কি হবে? আমি কি করব? আমি কি করব? এই সেটের উপাদানগুলার বৈশিষ্ট্য বলে দিব, তাহলেই হবে। এই সেটের উপাদানগুলার বৈশিষ্ট্য কেমনে বলবো? এই সেটের উপাদানগুলা x such that, এমন যেন x কেমন? স্বাভাবিক সংখ্যা এবং 1 থেকে 5 এর মধ্যে। তাহলে আমি বলতে পারবো না x belongs to natural number, ন্যাচারাল নাম্বার। তাহলে x স্বাভাবিক সংখ্যা, তাই তো? x এমন যেন x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং কেমন? x এর ভ্যালু 1 থেকে 5 এর মাঝামাঝি, x এর ভ্যালু 1 থেকে 5 এর মাঝামাঝি, তাই না? তাহলে এটাই কি আমাদের সেট গঠন পদ্ধতি। তাহলে এই দুইটা ব্যাপার বুঝলাম, একটা হচ্ছে সেট গঠন, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। ঠিক আছে, বলো। তো আমরা এখন কিছু অঙ্ক করব, অঙ্কগুলা কেমন? তোমাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে, তালিকা পদ্ধতি করতে হবে, আবার তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, সেট গঠন পদ্ধতিতে করতে হবে। তাহলে একটা থেকে আরেকটা রূপান্তর। তার মানে এই যে যদি এটা দেওয়া থাকে, এটা কি? তালিকা পদ্ধতি। এখান থেকে তুমি সেট গঠন পদ্ধতিতে নিয়ে যেতে পারবা না। আবার ধরো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেখান থেকে তুমি তালিকা পদ্ধতিতে নিতে পারবা না, তাই তো? তো আমরা এখন যে অঙ্কগুলা করব সেটা হচ্ছে একটা পদ্ধতি দেওয়া থাকবে, আরেকটা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তো টাইটেল কি? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। সেগুলো করার জন্য একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, তার মানে তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, তাই না? তার মানে তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, তাই তো? তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, সেখান থেকে তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবা। কোয়েশ্চেন লেখো, আমার ক্লাসে তুমি কোয়েশ্চেন লিখতে পারো, কোয়েশ্চেন যদি না লেখো কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা অঙ্কের পাশে একটা নাম্বার থাকবে, জাস্ট নাম্বার দিয়েও সলিউশন লিখতে পারো, তোমার যেটা সুবিধা। আমি চাই তুমি কোয়েশ্চেন লিখো, কিন্তু কারো হাতের লেখা যদি স্লো হয় তাহলে কোয়েশ্চেন তুইলো না, জাস্ট নাম্বার দিয়ে বোঝো আমি কি বুঝাইতেছি, এটাই ইনাফ, এটাই ইনাফ। ঠিক আছে? ম্যাথ ক্লাসে লেখার থেকে বোঝাটা ইম্পর্টেন্ট, তুমি পরে নোট করে নিতে পারবে, আর ক্লাসের স্লাইড তো দিয়েই দিব, ক্লাসের স্লাইডটাই কিন্তু খুব সুন্দর করে নোট আকারে থাকবে। ঠিক আছে, আমাকে বলো। তাহলে প্রথম যেই সেটটা, সবাই তোলো তোলো তোলো, এ সেট। এই এ সেটের উপাদান কারা কারা? এই এ সেটের উপাদান কারা কারা? 7, 14, 21, 28। এরা দেখতে কেমন মনে হচ্ছে? 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28। তাহলে এরা সবাই সাতের গুণিতক না? তাহলে এরা সবাই 7 গুণিতক না? আচ্ছা, 7 গুণিতক। তালিকা পদ্ধতি দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি কেমনে করব? এই সেটের উপাদানগুলা দেখতে x এর মতো, such that, এমন যেন x such that, এই সেটের উপাদানগুলা x এর মতো দেখতে, x এমন যেন x 7 গুণিতক, এবং 7 গুণিতক বললেই কিন্তু হবে না, 7 গুণিতক তো 7, 14, 28, তারপর 35 এরাও আছে, এবং আমাদের x এর ভ্যালুটা কি? 7 থেকে বড় বা সমান, 28 থেকে ছোট বা সমান, তাই না? তাই না? বলো, মিলছে? মিলছে? আমাকে যদি এইটা দেওয়া থাকে, আমি এখান থেকে বলতে পারবো না এই সেটের উপাদান কারা কারা? এই সেটের উপাদান হচ্ছে x এর মতো দেখতে, কেমন? x এমন যাতে করে x 7 গুণিতক এবং x এর ভ্যালু এত থেকে এতের মধ্যে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো?
ভাইয়া এটা কি মুখস্থ করে রাখবো এমনি? এটা কি আর কোনোভাবে প্রকাশ করা সম্ভব না? 100 বার সম্ভব। তুমি যেভাবে পারো অ্যাকুরেটলি প্রকাশ করতে পারলেই হইছে। অ্যাকুরেটলি প্রকাশ করতে পারলেই হইছে। কেমনে? আমি দেখাই। এই সেটটাকেই আমরা একটু অন্যভাবে লিখি। এই সেটটাকেই আমরা অন্যভাবে লিখি। আচ্ছা। তাহলে এগুলা কি 7 এর গুণিতক না? 7 এর গুণিতক। তাহলে আমি যদি বলি এগুলা দেখতে 7x এর মতো। এগুলা দেখতে কার মতো? 7x এর মতো দেখতে। 7x এর মতো দেখতে। যেখানে x এর ভ্যালু কত থেকে কত বলো তো? এগুলা যদি 7x এর মতো দেখতে হয়, সেখানে x এর ভ্যালু কত? 1 থেকে 7 এর মাঝে না? 1 থেকে 7 এর মাঝে না? বলো, বলো। তাই না? x দেখতে 7x এর মতো। এমন যেন x এর ভ্যালু কি? 1 থেকে 7 এর মাঝে। শেষ। x এর ভ্যালু 1 বসালে 7 পাবা, 2 বসালে 14 পাবা, 3 বসালে 21 পাবা, 4 বসালে কত পাবা? 28 পাবা। তাহলে দেখছো এই জিনিসটাকে কত সুন্দর করে ছোট করে লিখে ফেললাম। আমি কিন্তু ছোট করি নাই। উপরের তথ্যটাই কিন্তু সুন্দর করে লিখছি। এই যে দেখো x 7 এর গুণিতক, সেই জিনিসটাই কি এটার মাধ্যমে প্রকাশ হয়ে যায় না? আমাকে বলো। ঠিক আছে? আচ্ছা এবার আমাকে বলো, অনেকে বলতেছো x belongs to n, এটা কি লেখার দরকার আছে? ধরো আমি এখানে তো লিখতেই পারতাম এই জিনিসটা, এই জিনিসটা, এটা কি লেখা লাগবে? ও সরি, এটা তো 4 হবে। কি সর্বনাশ দেখছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমাদের একটু বলতেছি। এখানে একটা ছোট জিনিস আছে, মজার জিনিস, মজার জিনিস। আচ্ছা ঠিক আছে, উপরের লাইনটা খেয়াল করো, x such that x 7 এর গুণিতক এবং এইটা। এখন এখন সবাই একটু মনোযোগ দিবা, মনোযোগ দিবা। আমার কি আরো একটা জিনিস লেখার দরকার ছিল না? যে x তো পূর্ণ সংখ্যাও, বা x belongs to natural number, স্বাভাবিক সংখ্যার সেট, সেটা কি লেখার দরকার ছিল না? বলো তো, সেটা কি লেখার দরকার ছিল না? ছিল না, কারণ 7 এর গুণিতক এগুলো তো পূর্ণ সংখ্যাই হবে বা স্বাভাবিক সংখ্যাই হবে, তাই না? বলো, আমি যদি বলি 7 এর গুণিতক, এটা বলা মানে কি 7, 14, 28, তাই তো? এটা তো পূর্ণ সংখ্যাই হবে। তাহলে এই ক্ষেত্রে আসলে এটা লেখার কোনো দরকার নাই, এতটুকু লিখলেই হবে, এতটুকু লিখলেই হবে, বুঝছো? কিন্তু সাবধান, নিচেরটা খেয়াল করো, নিচেরটা খেয়াল করো, 7x, ওকে, এখানে কি x এর উপরে কোনো শর্ত আছে? x এর ভ্যালু বলছি 1 থেকে 4 এর মাঝখানে, এখন 1 থেকে 4 এর মাঝখানে তো 1.5 ও হয়, 1.5 নিব না? নিতে পারবো না। সো এখানে আমাকে স্পেসিফিকলি বলে দেওয়া লাগবে যে x belongs to স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার, x belongs to ন্যাচারাল নাম্বার। এবং সবাই বুঝছো ব্যাপারটা, কথাটা বুঝছো? এখানে x belongs to ন্যাচারাল নাম্বার বলতে হবে। ক্লিয়ার তো? যদি দরকার হয় তুমি belongs to ইউজ করবে, না হলে দরকার নেই। এখানে দরকার নাই, কারণ 7 এর গুণিতক বললে অলরেডি সেটা কি স্বাভাবিক সংখ্যা হয়ে যায়। সো আমার কি আবার লেখার দরকার আছে? তুমি যদি আবার লিখতে চাও লিখে দাও, ভুল হবে না, দরকার নেই। বাট এইখানে মাস্ট, এখানে লিখতেই হবে, এখানে লিখতেই হবে। ওকে, আচ্ছা, তোমার কারো যদি স্ক্রিন ক্লিয়ার না থাকে বা ইয়ে থাকে, তাহলে তোমার ইন্টারনেটের ঝামেলা, বুঝছো? তোমার ইন্টারনেটের ঝামেলা। আচ্ছা এর পরেরটা বলো, 4, 8, 12, 16, 20, এগুলা কারা? এগুলা কারা? 4 এর গুণিতক। গুণিতক বোঝো না? গুণিতক বোঝো না? ধরো আমি 8 জিনিসটা, এই 8 এর গুণিতক কি কি? 8 এর গুণিতক হচ্ছে এমন সব সংখ্যা যাদেরকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়,
ঠিক আছে? 8 গুণিতক, গুণিতক হচ্ছে এমন সব সংখ্যা যাদেরকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য। যেমন 8, 16, ঠিক আছে? তারপর 24, তারপর 32, এগুলো হচ্ছে গুণিতক, এগুলো হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে এমন সব সংখ্যা 8 দিয়ে, এমন সব সংখ্যা যেগুলা দিয়ে 8 কে ভাগ করলে ভাগশেষ শূন্য। বুঝছো? এমন সব সংখ্যা যেগুলা দিয়ে 8 কে ভাগ করলে ভাগশেষ শূন্য। যেমন 1, 2, 4, 8, এগুলা দিয়ে যদি 8 কে ভাগ করো তাহলে ভাগশেষ শূন্য। তার মানে গুণনীয়ক গুলা দিয়ে 8 কে ভাগ করলে ভাগশেষ শূন্য, 8 দিয়ে গুণিতক গুলাকে ভাগ করলে ভাগশেষ শূন্য। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? এগুলা হচ্ছে গুণিতক, এগুলা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক ইংলিশে এগুলাকে বলা হয় হচ্ছে ফ্যাক্টর, আর এগুলোকে বলা হয় মাল্টিপল। আচ্ছা, তাহলে এই সেটটার নাম যদি আমি বি সেট দেই, তাহলে এই সেটটা কেমন? এই সেটের উপাদানগুলো দেখতে কি বলো? তুমি যদি 4x দাও, ওকে, 4x, যেখানে x বিলংস টু বাস্তব সংখ্যার সেট, এবং আমার x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? 1 থেকে 10 এর মাঝামাঝি, 1 থেকে 10 এর মাঝামাঝি। ক্লিয়ার? সবাই সবাই সবাই? এখন আমি যদি এখানে বাস্তব সংখ্যার সেট না, স্বাভাবিক সংখ্যার সেট না দিয়ে, ধরো স্বাভাবিক সংখ্যার সেট এটা না দিয়ে আমি দিলাম পূর্ণ সংখ্যার সেট, আমার কি ভুল হবে? আমি দিলাম পূর্ণ সংখ্যার সেট, আমার কি ভুল হবে? বলো বলো। ভুল কিন্তু হবে না, ভুল কিন্তু হবে না। তুমি দেখবা যে 1 থেকে 10 এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো যদি বসাও, তাহলে এগুলা কি জেনারেট হয়? হ্যাঁ, এগুলো তৈরি হয়ে যায় না? বলো, 1 থেকে 10 এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো তুমি যদি বসাও এখানে, তাহলে এই সবগুলো উপাদান তৈরি হয়ে যায়, তাহলে এটা ঠিক আছে। এখন তুমি যদি পূর্ণ সংখ্যা দিতে না চাও, ধরো স্বাভাবিক সংখ্যা দিবা, তাইলেও হয়। কারণ কি 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যে কয়টা, পূর্ণ সংখ্যা সেই কয়টা, পূর্ণ সংখ্যা সেই কয়টা। ক্লিয়ার? বুঝছি? বুঝছি তো। আচ্ছা, পরেরটাই যাই। তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। ভাইয়া 10 কেন দিলেন? 4 10 40 না? বলো। এই যে 4x এর মতো, 4x কি? 4 এর গুণিতক, 4 এর গুণিতক। দেখতে 4x এর মতো, যেখানে x এর ভ্যালু পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এবং x এর ভ্যালু 1 থেকে 10 এর মাঝখানে। x এর ভ্যালু 1 বসালে 4, 2 বসালে 8, 3 বসালে 12, এভাবে 10 বসালে কি 40। ঠিক আছে? বুঝতে পারলাম? বুঝতে পারলাম? z কেন হলো? দেখো, z মানে কি? পূর্ণ সংখ্যা। আমি যদি x belongs to n লিখি, তার মানে কি x স্বাভাবিক সংখ্যা এবং x এর ভ্যালু 1 থেকে 10 এর মাঝামাঝি। তাহলে 1 থেকে 10 এর মাঝামাঝি সবগুলা স্বাভাবিক সংখ্যাই তো এখানে বসবে, তাই না? এখন আমি যদি এটা না লিখি x belongs to পূর্ণ সংখ্যা এবং x এর মান 1 থেকে 10 এর মাঝখানে, বলো তো এই জিনিসটা যেই কথা, এটা একই কথা না? 1 থেকে 10 এর মাঝখানে পূর্ণ সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 এর মাঝখানে স্বাভাবিক সংখ্যা তো ওই 10টাই। তো কোনো পার্থক্য আছে? না। বুঝছো এবার? বুঝছো তো? ঠিক আছে। আচ্ছা, +-4 এটা মানে কি? দেখো, +-4 এটা মানে হচ্ছে +4 আর -4 দুইটা একসাথে। দুইটা জিনিসকে একসাথে লেখার জন্য আমরা এই লিখি। দেখো, ম্যাথমেটিশিয়ান যারা গণিতবিদ, ওরা হচ্ছে আইলসা। তুমি +4 লিখবা, -4 লিখবে, এখানে কি বেশি কালি খরচ হইতেছে না? দেখছো আমার +4 কত কষ্ট হইতেছে। এই দুটাকে আমরা একত্রে +-4 লিখে ফেলি। বুঝছো? তো +-4 মানে হচ্ছে +4 -4। তো এটাকে যদি বিস্তারিত লেখো, তাহলে এই সেটটা দেখতে এরকম: -4 +4 -5 +5 +6 -6। বুঝছো? বুঝছো তো? আচ্ছা, তো এখন এইটাকে আমাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। আচ্ছা, দেখি 4 5 6, এই সেটটার একটা নাম দেই, এই সেটটার একটা নাম দেই এ সেট। আচ্ছা,
এ সেটের উপাদানগুলা দেখতে কেমন? এক্স এর মতো। এ সেটের উপাদানগুলা দেখতে কার মতো? দেখতে কার মতো? এক্স এর মতো। এখন এই এক্স এর উপর কি কি শর্ত আছে আমাকে বলো, কি কি শর্ত? +-4 +-5 +-6 এগুলা কি স্বাভাবিক সংখ্যা? এক্সামে কিভাবে লিখবে? একভাবে লিখলেই হয়, কারেক্ট একটা লিখলেই হয়, বুঝছো? তুমি এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এইটা লিখলেও হবে, বা এগুলার বাদে, এগুলার বাইরে তুমি যদি অন্য কিছু একটা লিখতে যাও, কারেক্ট হলেই হবে, তোমার লজিক ঠিক থাকলেই হবে, লজিক ঠিক থাকলেই হবে। এই যে +-4 +-5 এগুলা কি স্বাভাবিক সংখ্যা? এগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাইলে আমরা লিখতে পারি না x belongs to কি হবে? z, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। এবং আর কি শর্ত আছে আমাকে বলো তো? আর কি শর্ত আছে? আমি যদি এটা লিখি, x এর ভ্যালু, তাহলে কি হইল? x এর ভ্যালু পূর্ণ সংখ্যা এবং 4 থেকে 6 এর মাঝামাঝি, তাহলে 4 5 6 এগুলা ঠিক আছে। -4 -5 -6 এগুলা কেমনে লিখবা? এগুলা কেমনে লিখবা? ও 3 নাম্বার কোশ্চেন মিসিং গেছে। হ্যাঁ, 3 নাম্বার কোশ্চেন মিসিং গেছে। এটা কি হইল? আমি যদি বলি x পূর্ণ সংখ্যা এবং 4 থেকে 6 এর মাঝামাঝি, তাহলে 4 5 6 এই তিনটাই, -4 -5 -6 এটা কই গেল? তাই না? তাই তো। তাহলে আমাদের অন্য কিছু একটা করা লাগবে, এমনি হবে না। একটা জিনিস হইতে পারে x এর ভ্যালু এইটা, অথবা -6 থেকে বড়, -4 থেকে ছোট। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। তোমরা বডমাস পড়ে আসছো না? ব্র্যাকেটের প্রায়োরিটি সবার আগে। এবার যেটা লিখছি সেটা কি ঠিক আছে? x such that x belongs to পূর্ণ সংখ্যা এবং x এর ভ্যালু 4 থেকে 6 এর মাঝামাঝি, অথবা -6 থেকে -4 এর মাঝামাঝি। এবার ঠিক আছে। কি বলতেছে? হয় 4 থেকে 6 এর মাঝামাঝি, অথবা, বুঝছো এই যে অথবা দিছি, অথবা, এবং না কিন্তু, অথবা হয় না হয়, বুঝতে পারছো? হয় 4 5 6, না হয় -6 -5 -4। ক্লিয়ার? সবাই বলো, ক্লিয়ার হইছে? অথবা আরেকটা জিনিস করা যায়, এগুলো তো সব প্লাস মাইনাস, তাই না? তুমি যদি বর্গ করো সব প্লাস হয়ে যাবে না? আমি কিভাবে লিখতে পারি? x such that x belongs to পূর্ণ সংখ্যা এবং x কে যদি বর্গ করো, অর্থাৎ এই সেটের উপাদানগুলোকে যদি বর্গ করো, তাহলে খেয়াল করো তো, এই সেটের উপাদানগুলোকে বর্গ করলে কত হয়? 16 25 36, 16 25 36। তার মানে এর বর্গ 16 থেকে বড় বা সমান, 36 থেকে ছোট বা সমান, তাই না? এই তো মিলে গেছে। x পূর্ণ সংখ্যা এবং এর বর্গ 16 থেকে বড় বা সমান, 36 থেকে ছোট বা সমান। ঠিক আছে? বুঝতে পারছো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কেন অথবা হইছে চিন্তা করবা। আমি যদি বলতাম এবং x এর ভ্যালু 4 আর 6 এর মাঝে, এবং x এর ভ্যালু -6 থেকে -4 এর মাঝে, এমন কোন সংখ্যা আছে আমাকে বলো তো? আমি বললাম x 4 থেকে 6 এর মাঝে এবং x -6 থেকে -4 এর মাঝে, এরকম কোন সংখ্যা আছে? বলতেছি, মনোযোগে দেখে আবার বুঝাবো। সবাই পুরো মনোযোগ দাও। এই সেটের উপাদানগুলা কারা কারা? +-4 +-5 +-6। এটাকে আমাকে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এই যে সংখ্যাগুলা, এগুলা স্বাভাবিক সংখ্যা না, এগুলা পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাকে আমি সেট গঠন পদ্ধতিতে কেমনে প্রকাশ করব? তাহলে এই সেটের উপাদানগুলো দেখতে x এর মতো, যেখানে x belongs to z, পূর্ণ সংখ্যার সেট,
এটা অবশ্যই হইতে হবে x পূর্ণ সংখ্যার সেট এবং এবং x এর ভ্যালু -4 থেকে -6 এর মাঝে অথবা -6 থেকে -4 এর মাঝে। বুঝছো? x এর ভ্যালু এটার মাঝে, এই সীমার মধ্যে অথবা এই সীমার মধ্যে, কোন একটা সীমার মধ্যে থাকলেই হবে। ফর এক্সাম্পল x এর ভ্যালু যদি 4 হয় তাহলে এই সীমার মধ্যে, হ্যাঁ 5 হলে এই সীমার মধ্যে, 6 হলে এই সীমার মধ্যে, -4 হলে এটা, -5 হলে এটা, -6 হলে এটা। অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই অথবা না দিয়ে এবং দিলাম না কেন? তুমি যদি এবং দাও, বুঝছো? এবং কথাটার মানে কি? তুমি যদি এবং দাও, x এর ভ্যালু -4 -6 এর মাঝে, আবার x এর ভ্যালু -6 -4 এর মাঝে, এবং এমন একটা সংখ্যা চিন্তা করো তো যেটা একই সাথে এই সীমার মধ্যেও আছে, এই সীমার মধ্যেও আছে, এরকম কোনো সংখ্যা আছে? তুমি ধরো 4 ধরলা, 4 এই সীমার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে আছে না, তাহলে এখানে এবং দিতে পারবে না, এবং দিতে পারবে না, অথবা ক্লিয়ার? আর ব্র্যাকেট দিয়ে বুঝাইছি এই জিনিসটা আগে ক্যালকুলেট হবে, x এর ভ্যালু এই সীমার মধ্যে অথবা এই সীমার মধ্যে এবং x পূর্ণ সংখ্যা। এটা একটা উপায়। কেন অথবা দিবা? আমি যদি বলি তোমার কাছে 10 টাকা আছে এবং -10 টাকা আছে, এটা কি জীবনেও সম্ভব? তাই না? এটা জীবনেও সম্ভব। ঠিক আছে, আচ্ছা এবার এই জিনিসটা তুমি লিখতে পারো বা একটু বুদ্ধিমান হয়ে আর একটু সুন্দর করে লিখতে পারো। কিভাবে? সেটা হচ্ছে এরকম, x পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস যাই হোক বর্গ করলে তো পজিটিভ হয়ে যায়। এই সেটের উপাদানগুলোর বর্গ 16 থেকে 36 এর মাঝামাঝি না? তাহলে আমি কি বললাম? x such that x হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই সেটের উপাদানগুলোর বর্গ মানে x এর বর্গ 16 থেকে 36 এর মাঝামাঝি। পূর্ণ সংখ্যা এবং তাদের বর্গ 16 থেকে 36 এর মাঝামাঝি এরকম কে কে আছে? 3 কে বর্গ করলে 3 না সরি 4 কে বর্গ করলে 16, -4 কে বর্গ করলে 16, 5 কে বর্গ করলে 25, -5 কে বর্গ করলে 25, 6 কে বর্গ করলে 36, -6 কে বর্গ করলে 36। তো পূর্ণ সংখ্যা এবং বর্গ 16 থেকে 36 এর মাঝামাঝি এরকম এরাই আছে, অন্য কেউ নাই। সো এটা আমি ভাই লিখতে পারলাম। তুমি অনেক ভাবে লিখতে পারো, যে কোনো একটা দিলেই হবে, তুমি যেটা পারো। তোমার যদি এগুলা না নিয়ে অন্য কোনো একটা ওয়েতে চিন্তা করতে চাও ওটাও হবে, ওইটাও হবে, ঠিক আছে? যে কোনো একটা দিলেই হবে, এটা বা এটা, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা পরেরটা বলো 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 এরা কারা? কোত্থেকে এলো এরা? বলো তো এরা কারা? 5 নাম্বার, এরা কারা? কোত্থেকে এলো এরা? বলো তো আমাকে সবাই, এরা কোত্থেকে আসলো? এরা কারা? 1 2 3 4 6 9 12 18 36। দেখে বুঝতে হবে এরা কারা। এরা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, বুঝলাম এরা স্বাভাবিক সংখ্যা। আর কি কোনো বৈশিষ্ট্য আছে? একটু দেখো না, 1 2 3 4 6 9 12 18 36, 18 36, এরা সবাই 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। বাস্তব সংখ্যা কেন বলবো? বাস্তব সংখ্যা তো 1.1 1.2 গুলাও হয়। এরা স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়ক, 36 এর ফ্যাক্টর। দেখে বুঝছো? না দেখে মানে বুঝতে হবে, কিন্তু না বুঝলে খবর আছে। আচ্ছা আরেকটা নিয়ম বলি লাইভ ক্লাস করার। তোমরা এখানে প্রায় 1000 মানুষজন ক্লাস করতেছো। এখন কারো যদি 1 মিনিট বা 2 মিনিট নেটে সমস্যা হয়, সে কিন্তু ওই টপিকটা বুঝবে না, তাই না? বা 5 মিনিট ধরো তুমি অমনোযোগী ছিলা, আমি কিন্তু বুঝাইছি, তোমার বাকি 800 900 শিক্ষার্থী বুঝছে। বন্ধুরা, জাস্ট তুমি একা বুঝো নাই। তখন তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে ক্লাসটা যখন শেষ হবে রেকর্ডেড অংশটা দেখে নেওয়া, কিংবা লাইভের মধ্যে একটু পেছনে টেনে তারপর দেখা। এখন যদি সবাই এরকম বলতে থাকো, ধরো 1 মিনিট বুঝো নাই, এরকম প্রতি মিনিটেই কেউ না কেউ বলতেছে,
তাহলে কিন্তু একই জিনিস দেখবা বারে বারে রিপিট করা লাগতেছে। বারে বারে রিপিট করলে কি হবে? ছোট্ট একটা ক্লাস যেটা 1 ঘন্টায় পড়ানো যেত সেটা পড়াতে 3 ঘন্টা লাগতেছে। ক্লাসটা বোরিং হয়ে যাবে। ঠিক আছে? বুঝছো তো? বুঝছো। এই নিয়মটাও মেইনটেইন করবা। তুমি যদি এরকম হয় তোমার ইন্টারনেটের সমস্যার কারণে বা তুমি 5 মিনিট মনোযোগ দাও না এইজন্য বুঝো নাই, সেক্ষেত্রে নিজ দায়িত্বে ক্লাসটা একটু পেছনে টেনে তারপর দেখতে হবে। ওকে? ঠিক আছে। তাহলে এরা কারা? দেখে তো বুঝতে পারতেছো 1 2 3 এরা সবাই 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক। তাহলে এই সেটটার নাম আমরা ধরে দেই এ সেট। আমাদের এ সেটটা কারা? এ সেটের উপাদানগুলো হচ্ছে x such that x such that x এটা মানে such that এমন যেন x কি আমাদের স্বাভাবিক সংখ্যা এবং এবং x 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক। বুঝতে পারলাম? সবাই আমাকে বলো। সবাই আমাকে বলো। এটা কি অন্য কোনো ভাবে প্রকাশ করতে পারবা? এখানে কিন্তু এবং লিখতে হবে। এবং 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 তখন লিখবা যখন একই সাথে এইটা এবং এইটা দুইটা শর্তই মানতেছে। বুঝছো? এবং তখনই লিখবা যখন এটাও সত্য এটাও সত্য। ফর এক্সাম্পল ধরো এরকম এরকম হইতে পারে যে আমি চাও খাবো কফিও খাবো, তখন কি এবং আমি যদি দুইটাই খাই অথবা কি আমি চা খাবো অথবা কফি খাবো, যেকোনো একটা। ঠিক আছে, সবাই বুঝলাম। পরেরটায় গেলাম। আচ্ছা, তো আমাদের সেট গঠন পদ্ধতি শেষ। এরকম অনেক অনেক অঙ্ক আছে, তোমাদের বইয়ে আছে, তোমাদের লেকচার শিটে আমরা দিব। সো ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে তালিকা পদ্ধতি দেওয়া থাকলে সেখান থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। উপায় কি? ঠান্ডা মাথায় অবজার্ভ করতে হবে যে এরা আসলে কারা, এদেরকে আমি কেমনে প্রকাশ করব, এদের বৈশিষ্ট্যগুলা কেমনে ভাষায় প্রকাশ করব, এটা লিখলেই হবে। ঠিক আছে, এবার চলো উল্টা কাজটা করব। এবার সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে, তোমাকে তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তোমাকে সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে, তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। পারবা? বুঝছো? তাইলে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এবার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, খেয়াল করো। x such that x হচ্ছে 28 এর গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। লেখো সবাই। লেখো উপরে লেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ। তারপর এই কোশ্চেনটা লেখো। x such that x হচ্ছে 28 এর গুণনীয়ক। ওকে, সো 28 এর গুণনীয়কগুলো আমরা একটু বাইর করি তো। সবাই 28 এর গুণনীয়ক কেমনে বাইর করে বলো তো? 1 * 28, তারপর 2 * 14, তারপর 4 × 7 = 28। আর কি হয়? না, গুণনীয়ক গুণিতক বাইর করা পিচ্চি ক্লাসে শিখছো, লসাগু গসাগু এগুলো তো করছো। তাহলে 28 এর গুণনীয়ক কারা কারা? এইটা। তাহলে এই সেটটা তুমি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো কি হবে? 1 2 4 7, এই যে এমনি যাবা 1 2 4 7 14 28, ছোট থেকে বড় 14 28। পরীক্ষার খাতায় এতটুকু লিখলেই হবে, আর কিচ্ছু লেখার দরকার নেই। এটা লিখবা আর এটা লিখবা, তাহলেই হবে। এগুলা সাধারণত এমসিকিউতে আসে। ক্লিয়ার তো? ক্লিয়ার না? আমাকে বলো সবাই কি বুঝছো? পরেরটা পড়ালেখা করবা না? হ্যাঁ, পড়ালেখা না করলে কি হবে? পড়াশোনা করা লাগবে আসলে।
বুঝছো, পড়াশোনা না করলে জীবনটা অনেক কঠিন হয়ে যায়, পড়াশোনা করলে অনেক কিছু সহজ হয়ে যায়, বুঝছো? এই জন্যই আসলে পড়াশোনা করা দরকার। আচ্ছা, লেখো, এটা লেখো, x such that, x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝো, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা কারা? 1 2 3 4 5 এরকম তো অসীম, এবং x স্কয়ার is less than 18, এবং x স্কয়ার is less than 18, এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা, এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা। তাহলে দেখি তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমাকে বলো প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যা কে? প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যা কে? 1। শূন্য কি ধনাত্মক? বুঝছো, আমি একটু পূর্ণ সংখ্যার সেটটা লিখি, হ্যাঁ আমাদের পূর্ণ সংখ্যার সেটটা আমি একটু লিখি। আমাদের পূর্ণ সংখ্যার সেট এখানে কারা কারা আছে? এই সেটটা ঠিক মাঝখানে, এই সেটের ঠিক মাঝখানে আছে হচ্ছে 0, 0, 0 ধনাত্মক না ঋণাত্মক না, এদিকে আছে +1, +2, +3, +4, এভাবে করে অসীম পর্যন্ত, আর এদিকে আছে -1, -2, -3, বুঝছো, এরকম অসীম পর্যন্ত। ক্লিয়ার হইছো? তো 0 কি ধনাত্মক না ঋণাত্মক না? 0 হচ্ছে 0, ও একটা জিনিস। এখান থেকে যারা আছে তারা কি ধনাত্মক, পজিটিভ, পজিটিভ, ঠিক আছে? এখান থেকে যারা আছে তারা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ, সবাই তো জানো। এবার আমি যদি বলি অঋণাত্মক, আমি কি বললাম? অঋণাত্মক মানে কি? ঋণাত্মক না, অঋণাত্মক মানে ঋণাত্মক না। তো ঋণাত্মক না কারা কারা? 0 থেকে ওই পর্যন্ত। তো আমি যদি বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কারা হবে? আমাকে বলো তো, আমি যদি বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক, ইংলিশে বলে নন নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ না, তারা কারা কারা? 0 এবং পজিটিভ। আমি যদি বলি এবার অধনাত্মক বা নন পজিটিভ, তখন কারা কারা হবে? 0 সহ এই কয়টা, 0 সহ এই কয়টা, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? খাতায় তোলা হইছে? এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আমি যদি বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা কারা? 1 2 3 4 5 6 এমন যারা আছে। আমি যদি বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 -2 -3 এরকম যারা আছে। আমি যদি বলি অঋণাত্মক, অঋণাত্মক মানে কি? ঋণাত্মক না, এরা 0 সহ ধনাত্মক। ওকে, এগুলা জানো তোমরা, এই তো নাইস। তাহলে এবার কি বলছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ারের ভ্যালু 18 থেকে ছোট। তাহলে x যদি 1 হয় তাহলে x স্কয়ারের ভ্যালু কত? আমাকে বলো 1, সেটা কি 18 থেকে ছোট? হ্যাঁ 18 থেকে ছোট। সুতরাং আমরা কি লিখতে পারবো? আমাদের x c সেটের অন্তর্ভুক্ত, belongs to, আমি চেক করতেছি 1 কি c সেটের অন্তর্ভুক্ত? হ্যাঁ। আচ্ছা 2 কি c সেটের অন্তর্ভুক্ত? 4, 4 এর ভ্যালু 18 থেকে ছোট, 4 এর ভ্যালু 18 থেকে ছোট। সুতরাং আমরা কি লিখতে পারবো? x না লিখে লেখো 1 belongs to c, 2 c সেটের অন্তর্ভুক্ত। 3 x square equals to 9, যেটা 18 থেকে ছোট। সুতরাং 3 belongs to c, ঠিক আছে? তাহলে 1 2 3 c সেটের অন্তর্ভুক্ত। আচ্ছা x এর ভ্যালু যদি 4 হয়, x স্কয়ার কত? 16, 18 থেকে ছোট? হ্যাঁ ছোট। সুতরাং 4 belongs to c সেট। আচ্ছা x এর ভ্যালু যদি 5 হয় তাহলে x স্কয়ার কত? 25, 25 কি 18 থেকে ছোট? না, 25 18 থেকে ছোট না।
সুতরাং 5 সি সেটের অন্তর্ভুক্ত না। এখন তুমি x এর ভ্যালু যত বাড়াবা বর্গ করলে তো আরো বড় হইতেই থাকবে। তাহলে এর পরের যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তারা কি সি সেটের অন্তর্ভুক্ত হবে? না না। সুতরাং সি সেটে কারা কারা আছে? 1 2 3 4। যদি রিটেনে আসে তুমি এত সুন্দর করে সবকিছু লিখবা, যদি রিটেনে আসে সবকিছু ডিটেইলসে এভাবে লিখবা, বুঝছো? আর এমসিকিউ তে আসলে তুমি মাথায়ই করে ফেলতে পারবে 1 2 3 4। বুঝছো? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার হইছো? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা কোশ্চেন, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? আমাকে বলো, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, একটু ভুলও দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এই সেটটা, এটাকে তুমি সেট গঠন পদ্ধতিতে লিখবা, পারবা? আমাকে বলো তো, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে। নাম্বারগুলো দেখো তো, 3 5 7 11। এরা কারা? এরা কারা? আমাকে বলো। এরা বেজোড় সংখ্যা? 3 5 7 বেজোড় সংখ্যা। আচ্ছা ঠিক আছে, দিলাম। এরা কারা? আগেরটাই ছিল সব মৌলিক সংখ্যা, এরা কারা? বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, তাই না? তো এই দুইটাকে তালিকা পদ্ধতিতে লিখতে পারবা? আমাকে বলো তো, এই দুইটাকে তুমি কি তালিকা পদ্ধতিতে লিখতে পারবা? সবাই বলো তো। আমি যদি লিখি একটা সেট, এ সেট, এ সেটটা হচ্ছে 3 5 7 9 11, এটা একটা। আরেকটা সেট, বি সেট, সেটা লিখলাম 3 5 7 11। তালিকা পদ্ধতিতে লিখবা। কেমনে লিখবা? এই সেটের উপাদানগুলা দেখতে কেমন? x such that x বেজোড় সংখ্যা। x কেমন সংখ্যা? x বেজোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যাই হয়, এবং x এর ভ্যালু 3 থেকে বড় বা সমান 11 থেকে ছোট বা সমান। ক্লিয়ার হইছে? বলো, ক্লিয়ার হইছে না? সবাই বুঝছি? আমি তোমাদের আরেকটা কুইজ করি। সবাই তো বুঝছি, তাই না? সবাই বুঝছি? আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি, ধরো এটা লিখলাম না, আমি লিখলাম এরকম, এখানে 3 দিলাম না, এখানে 11 দিলাম না, আমি বললাম 2 থেকে 12, আমার অ্যান্সার কি ঠিক থাকবে? আমার অ্যান্সার কি ঠিক থাকবে? বলো তো। আমি বলছি x বেজোড় সংখ্যা এবং 2 থেকে বড় বা সমান 12 থেকে ছোট বা সমান হবে? হবে। 2 থেকে বড় বা সমান 12 থেকে ছোট বা সমান এরকম বেজোড় সংখ্যা কিন্তু এরাই আছে। 2 অন্তর্ভুক্ত হবে না, কারণ 2 তো বেজোড় সংখ্যা না। 12 অন্তর্ভুক্ত হবে না, 12 তো বেজোড় সংখ্যা না। আমাকে বলেই দিছে বেজোড় সংখ্যাও হওয়া লাগবে এবং এই সীমার মধ্যেও থাকা লাগবে। ক্লিয়ার? তাহলে এটাও ঠিক আছে। বুঝছো? বুঝছো বুঝছো? এটাও ঠিক আছে। শর্তটা খেয়াল করো, x such that x বেজোড় সংখ্যা এবং এই সীমার মধ্যে। তুমি বলো 2 এই সীমা এই সেটের অন্তর্ভুক্ত, 2 তো বেজোড় সংখ্যা না। ঠিক আছে, পরেরটা কি হবে বলো? পরের গুলা যারা আছে এগুলা সব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা? এমন সব সংখ্যা যাদেরকে 1 আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তো x such that x হচ্ছে মৌলিক সংখ্যা, x such that x হচ্ছে কি? মৌলিক সংখ্যা, এবং x এর ভ্যালু কি? 3 থেকে বড় বা সমান 11 থেকে ছোট বা সমান। ক্লিয়ার? সবাই বলো।
তাহলে তোমাকে যদি তালিকা পদ্ধতি দেওয়া থাকে -1 কি বেজোড় সংখ্যা? হ্যাঁ, -1 বেজোড় সংখ্যা। -1 বেজোড় সংখ্যা। তো তালিকা পদ্ধতিতে দেওয়া থাকলে আমরা সেট গঠন পদ্ধতিতে নিতে পারবো। আচ্ছা, পরের অঙ্ক খেয়াল করো। কি বলছে? দুইটা অঙ্ক। 9 নাম্বারটা খেয়াল করো। সেট গঠন পদ্ধতিতে দিছে না? কি বলছে? x belongs to স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা? x হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। x স্কয়ারের মান 5 থেকে বড়, কিন্তু x কিউবের মান 36 থেকে ছোট। বুঝছো? এক কি মৌলিক সংখ্যা না? এক মৌলিক সংখ্যা না। দেখো কি বলছে? x belongs to পূর্ণ সংখ্যা, যেখানে x স্কয়ারের মান 5 থেকে বড়, x কিউবের মান 36 থেকে ছোট। আচ্ছা, x স্কয়ারের মান 5 থেকে যদি বড় হয়, মৌলিক সংখ্যা কারা মানে পূর্ণ সংখ্যা কারা আছে? 0 কি হবে? না। 1 কি হবে? না। 2 কি হবে? না। কারণ এগুলোকে স্কয়ার করলে তো 5 থেকে বড় হয় না। শুরু হবে কই থেকে আমাকে বলো তো? x এর ভ্যালু যদি 3 হয় বা ±3, 0 1 2 এগুলা হবে না। বুঝছো? পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0 ±1 ±2 ±3 ±4 এভাবে করে চলতে থাকবে, তাই না? পূর্ণ সংখ্যা তো এরাই। 0 ±1 ±2। বলো, বুঝছো? পূর্ণ সংখ্যা কারা? এই যে এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আসি। 0 কে বর্গ করলে 5 থেকে বড় হয় না। 1 কে করলে হয় না। -1 কে করলে হয় না। এগুলোকে বর্গ করলে তো সেম জিনিস আছে। 1 আসে, 4 আসে। তাহলে প্রথম তিনটা হবেই না। আমি বুঝতে পারতেছি। প্রথম তিনটা হবেই না। আমার শুরু হবে কই থেকে? x এর ভ্যালু 3 থেকে। তো x এর ভ্যালু যদি 3 হয়, এটা আমি মুছে দিচ্ছি বা ছোট করে লিখে রাখতেছি কোথাও। এটা আমি ছোট করে কোথাও লিখে রাখতেছি। ধরো এখানে লিখে রাখলাম বা এখানটায় লিখে রাখলাম পিচ্চি করে। ওকে, আচ্ছা, x এর ভ্যালু যদি 3 হয়, x স্কয়ারের ভ্যালু কত? 9। 9 কি 5 থেকে বড়? হ্যাঁ। 9 কি 5 থেকে বড়? হ্যাঁ। আচ্ছা, এবং x কিউব 36 থেকে ছোট। x কিউব 3 কিউব কত? 3 কিউব কত আমাকে বলো তো? 27। 27 কি 36 থেকে ছোট বা সমান? হ্যাঁ, ছোট বা সমান। সুতরাং 3 belongs to এই সেটের একটা নাম দাও, এ সেট। এই সেটের একটা নাম দাও, এ সেট। আমাদের 3 কি এ সেটের অন্তর্ভুক্ত। 3 কি এ সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে? ক্লিয়ার? আমাকে বলো। ক্লিয়ার? আচ্ছা, 3 গেল। এবার কি -3। x এর ভ্যালু যদি -3 হয়, x স্কয়ারের ভ্যালু কত? 9, যেটা 5 থেকে বড়। x কিউবের ভ্যালু কত? -27, যেটা 36 থেকে ছোট। সুতরাং আমরা কি লিখতে পারি? -3 belongs to a। -3 belongs to a, তাই না? বলো, বুঝছো? বলো, x এর ভ্যালু যদি 3 হয়, x স্কয়ারের ভ্যালু 9, x কিউবের ভ্যালু 27, তাহলে 3 অন্তর্ভুক্ত। x এর ভ্যালু যদি -3 হয়, x স্কয়ারের ভ্যালু 9, x কিউবের ভ্যালু -27, তাহলে দুইটা শর্তই মানতেছে। তাহলে এই দুইটা অন্তর্ভুক্ত। আচ্ছা, 0 1 2 এগুলা বাদ, +-3 গুলো। এবার +-4, x এর ভ্যালু যদি 4 হয়, তাহলে x স্কয়ারের ভ্যালু কত? 16। 5 থেকে বড়? হ্যাঁ, 5 থেকে বড়, তাই না? x কিউবের ভ্যালু কত আমাকে বলো তো? x কিউবের ভ্যালু কত? আমাকে বলো যে x কিউবের ভ্যালু কত? x কিউবের ভ্যালু কত? 64 না? বলো তো, 64 না? 64 তো, তাই তো? 64 কি 36 থেকে ছোট বা সমান? না, না। সুতরাং 4 not belongs to a।
4 not belongs to A। আচ্ছা, এবার আমরা -4 দিয়ে দেখি, এটা এখানে ঝামেলা করতেছে, এটাকে একটু অন্যদিকে পাঠাই দিই, এটাকে একটু অন্যদিকে পাঠাই দিই। x এর ভ্যালু যদি -4 হয় তাহলে x স্কয়ার এর ভ্যালু কত? 16 গ্রেটার দেন 5। x কিউব এর ভ্যালু কত? তুমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাও এভাবে লিখবা, এভাবে লিখবা, লজিকটা বুঝলেই কিন্তু হয়। এভাবে সরাসরি না লিখে x কিউব লেখো, এখানে লেখো x কিউব, এখানে লেখো x কিউব। -4 হলে x কিউব এর ভ্যালু কত? -64, সেটা লেস দেন 36। সুতরাং আমরা বলতে পারি -4 belongs to A, -4 belongs to A। এতটুকু বুঝছো? আচ্ছা ঠিক আছে, 3 গেল, +-3 গেল, +-4 গেল, এবার +-5। x এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমাকে বলো তো x স্কয়ার এর ভ্যালু কত? 25, সেটা 5 থেকে বড়। x কিউব এর ভ্যালু কত? 125, সেটা 36 থেকে ছোট হবে না। সুতরাং +5 not belongs to A। তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো? x এর ভ্যালু ধনাত্মক দিকে তুমি যত বাড়াও প্রথম শর্তটা মানবে, কিন্তু দ্বিতীয় শর্তটা আর মানবে না। কারণ ধনাত্মক সংখ্যাকে কিউব করলে তো ধনাত্মকই হয়। x কিউব 64, 125, পরেরটা আরো বড়, সেগুলা 36 থেকে আর ছোট হবে না। বুঝছো? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কেউ থাকবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যা কে? খালি এই 3 বেচারাই আছে, আর কেউ, আর কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে থাকবে না, আর কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে থাকবে না। বুঝছো সবাই? আমাকে বলো, আবার বলি। আচ্ছা, পূর্ণ সংখ্যা কারা কারা? 0, +-1, +-2, +-3, +-4, তারপর ধরো +-5, এভাবে করে চলতে থাকবে। শূন্যকে বর্গ করলে কি 5 এর থেকে বড় হয়? না, শূন্য থাকতেছে না। 1 কে বর্গ করলে কি 5 এর থেকে বড় হয়? না। 2 কে বর্গ করলে কি 5 থেকে বড় হয়? না। আমার এমন সব সংখ্যা লাগবে যাদেরকে বর্গ করলে 5 থেকে বড় এবং ঘন করলে 36 থেকে ছোট বা সমান। দুইটাই মানতে হবে, দুইটা শর্তই মানতে হবে। বর্গ করলে 5 থেকে বড়, ঘন করলে 36 থেকে ছোট বা সমান। ঘন করলে 36 থেকে ছোট বা সমান। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি প্রথম তিনটা তো গেল না, +-3 তে যাই। ফার্স্টে +3, x এর ভ্যালু যদি 3 হয়, বর্গ করলে হয় 9, 5 থেকে বড়, ঘন করলে হয় 27, যেটা 36 থেকে ছোট। তাহলে 3 এ সেটের অন্তর্ভুক্ত। এবার -3, বর্গ করলে 9, ঘন করলে 36 থেকে ছোট। আচ্ছা, একটা জিনিস বোঝো, এই সবগুলারে তুমি যদি বর্গ করো সবাই 5 থেকে বড় হবেই। তাহলে প্রথম শর্ত, এই তিনটা বাদে বাকি সবাই মানতেছে, তাই না? আমাকে দেখতে হবে কি দ্বিতীয় শর্ত কারা মানতেছে, ওরাই এই সেটের অন্তর্ভুক্ত। তুমি যখন -3 কে বর্গ করছো, প্রথমটা মানছে, দ্বিতীয়টা মানতেছে, হ্যাঁ, তাহলে এই সেটের অন্তর্ভুক্ত। তুমি যখন x এর ভ্যালু 4 বসাইছো, x স্কয়ার এর ভ্যালু মানতেছে, প্রথম শর্ত মানতেছে, কিন্তু দ্বিতীয় শর্তে গিয়ে x কিউব কত? 64, সেটা কি 36 থেকে ছোট বা সমান? না, মানতেছে না, সুতরাং 4 অন্তর্ভুক্ত না। তুমি যদি 5 এ যাও, এটা মানবে, কিন্তু 5 কিউবের ভ্যালু আরো বড় হয়ে যাবে, 6 এ গেলে কি আরো বড় হবে। তাহলে আর কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি এই সেটের অন্তর্ভুক্ত হবে না। একমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 3। এবার দেখি ঋণাত্মক কারা কারা। তুমি খেয়াল করো তো, x এর ভ্যালু যদি -5 বসাও, বর্গ তো কত? 25, 5 থেকে বড়, প্রথমটা সবাই মানবে। এরপরে নেগেটিভ সংখ্যাকে যদি ঘন করো, নেগেটিভ সংখ্যাকে ঘন করলে কি নেগেটিভ পাওয়া যায় না? এখন নেগেটিভ যত ছোটই হোক বা যত বড়ই হোক, সেটা 36 এর থেকে তো ছোট হবেই। তাইলে -5 অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি না এই সেটের অন্তর্ভুক্ত কারা? এই সেটের উপাদান কারা? আমাকে বলো তো, এই যে এই সেটের উপাদান কারা কারা? পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আছে শুধু 3। ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আছে শুধু 3। ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কারা কারা আছে? -3 থেকে শুরু, -3, -4, যত ছোট হবে, -6, দেখো -6 দিলে এটা মানতেছে, এটা সবাই মানবে। x কিউব করলে তো নেগেটিভ, সেটা 36 থেকে ছোটই হবে। তাইলে কি হবে বলতো? -7, এভাবে করে কি অসীম পর্যন্ত যাবে। ঠিক আছে, 3 এবং -3 থেকে ছোট বা সমান সব
পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার হইছো? একটু কঠিন কিন্তু প্লাস মাইনাস একসাথে করা যাবে না। প্লাস মাইনাস একসাথে করা যাবে না। কেন? এই যে খেয়াল করো, +4 বিলং করতেছে না কিন্তু -4 বিলং করতেছে, এই জন্য একসাথে করা যাবে না। ক্লিয়ার? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে বুঝছো কিনা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে বুঝছো কিনা। -4টা আবার বুঝান। ধরো x এর ভ্যালু -4, তাহলে x স্কয়ারের ভ্যালু কত তুমি বলো, যে কোশ্চেন করছো বলো। 16। 16 কি 5 থেকে বড়? হ্যাঁ। x কিউবের ভ্যালু কত? -4 কে বর্গ করো, -64। -64 কি 36 থেকে ছোট? হ্যাঁ। তার মানে -4 বিলংস টু a। ওকে, ঠিক আছে। এবার এইটা এইটা এটা কি বলছে আমাকে বলো। 10 নাম্বারটা কি বলছে বলো তো? x belongs to স্বাভাবিক সংখ্যা। x belongs to স্বাভাবিক সংখ্যা, তাই না? কোশ্চেন তোলো। 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক দুইটাই মানতে হবে। আমাকে বলো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক আমাকে বলো তো 36 এর গুণনীয়ক কারা? 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 36 এর গুণনীয়ক কারা কারা আমাকে বলো তো। 1, সবাই একটু 36 এর গুণনীয়ক বাইর করতে পারো না? বলো তো 36, 1 ইন্টু 36, 2 ইন্টু 18, 3 ইন্টু 12, 3 12 36, 4 নং 36। আর কি হয় না? তাহলে 36 এর গুণনীয়ক কারা কারা? 1, 2, 3, 4, 9, 12, 18, 36। আচ্ছা, 6 এর গুণিতক কারা কারা আমাকে বলো তো। 6 এর গুণিতক কারা কারা? 6, 12, 18, 4 6 24, 36, 24, তারপরে 36 না 30, 36, 42, এভাবে করে চলতে থাকবে, তাই না? বলো 36 এর গুণনীয়ক এরা, 6 এর গুণিতক এরা। এখন তোমাকে কি বলছে? স্বাভাবিক সংখ্যা 36 এরও গুণনীয়ক, 6 এরও গুণিতক। 36 এরও গুণনীয়ক, 6 এরও গুণিতক। এমন কারা? এই দুইটার মধ্যে কমন যারা যারা আছে 6। এই রে সর্বনাশ, দেখছো 6 6 36, এটাই তো ভুলে গেছি। এমন ভুল করলে কি হবে বলো তো? এমন ভুল করলে কি হবে? নাম্বার ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো এই দুইটার মধ্যে কমন যারা এবং এটারও কারা কারা আছে? 6 আছে, 12 আছে, 12 আছে, 18 আছে, 18 আছে, 36 আছে, 36 আছে। তাহলে এই যে সেটটার নাম দাও এ সেট। আমাদের এ সেটের উপাদান কারা কারা হবে বলো তো? 6, 12, 18, 36। 6, 12, 18, 36। ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার হইছ? সবাই বলো ক্লিয়ার হইছো? আমাকে বলো তো তোমরা কি ফাঁকা সেটের নাম শুনছো? ফাঁকা সেট আমরা পরে যাব। এখন আমি কয়েকটা পোল দিব। বলো এই সেটটার তালিকা পদ্ধতি কারা কারা? সবাই পোলের জন্য রেডি হও। আমাকে বলো এই সেটের তালিকা পদ্ধতি কারা কারা? ও এটা তো পারবা না,
আমাদের ফাঁকা সেট পড়াই নাই। অনেকে পেরে ফেলছো, তোমরা আগেই পড়ছো। এটা তো পারবা না, এটা তো পারবা না। এটা করো, এইটা বল দাও। ফাঁকা সেট পড়াই, ওইটা পড়াবো না। বলো এটা কি হবে? এই সেটটাকে তালিকা পদ্ধতি সিলেট বোর্ডে আসছে। তোমাদেরকে একটু বুঝাই, সিলেট বোর্ড এই জিনিসটার মানে কি। তোমাদের এসএসসি পরীক্ষা হয়, বুঝছো? এসএসসি পরীক্ষা ক্লাস 9 আর 10 এর এই দুইটা বইয়ের সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে। তোমাদের কত সালে হবে বলো তো? 2027 সালে। কত সালে হবে? 2027 সালে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। তোমাদের এসএসসি পরীক্ষায় যদি কোনো কোয়েশ্চেন আসে, সেটা এভাবে লেখা হবে। ধরো তুমি যদি ঢাকা বোর্ডে পরীক্ষা দাও, ঢাকা বোর্ড 27, তার মানে হচ্ছে এই কোয়েশ্চেনটা ঢাকা বোর্ডে আসছে কত সালে? 2027 সালে। বলো এটার অ্যান্সার কি? বলো বলো। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, ঠিক আছে? এটাকে তালিকা, আমি পোল দিচ্ছি। আমি পোল দিচ্ছি। পোল আসছে তোমাদের কাছে? সহজ, স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এখানে একটু ভুল করি, যে এটা একটু মোটা করতে গিয়ে এটা n, এই যে n একসাথে, y such that y belongs to n এবং 5 থেকে 10 এর মাঝখানে। তাহলে কারা এরা? তাহলে কারা? তাহলে কারা এরা? বুঝতে পারছো? বুঝতে পারছো? আমাকে বলো সবাই, কি বুঝতে পারছো? ঠিক আছে? হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা পরেরটাই যাই। এই সহজে, এগুলো খুব সহজ আসছে। দি বোর্ড 16 মানে কি? দিনাজপুর বোর্ড 16। ঠিক আছে, সহজ সহজ কোয়েশ্চেন আছে। বলো তো এই সেটটা হলে এ সেটের গঠন পদ্ধতিতে কোনটা হবে? বলো তো, বলো তো, একটু সাবধানে, চোখ মেলে, চোখ মেলে। স্বাভাবিক সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যা। অনেকে ভুল করে দাগায় ফেলতেছে। সবাই কি এ দাগাইতেছো? সর্বনাশ, চোখ খুলে দেখো। কোশ্চেন গুলো কিন্তু কনফিউজিং, জাস্ট লেস দেনটা দেয় নাই। সবগুলো অপশন দেখতে একই রকম। ওভার এক্সাইটেড হয়ে ভুল কইরো না, ভুল কইরো না। 15 আছে, তাহলে 15 অন্তর্ভুক্ত এইটা ডি, ডি হবে অ্যান্সার, ডি হবে অ্যান্সার। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। এখন তোমার কাজ কি বলো তো? 10 মিনিট একটু রিক্যাপ করবা। আর তোমাদের যেহেতু আজকে 4টা 4:30 বাজেও একটা ক্লাস ছিল, আবার 8:30 বাজেও আরেকটা ক্লাস আছে। সো এখন যদি রিক্যাপ না করতে পারো, ওই ক্লাস দুইটা শেষে, 8:30টার ক্লাস শেষে তারপর স্লাইডটা রিভিউ করবা। ওকে? তারপর স্লাইডটা রিভিউ করবা। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।